90% টেক্সটাইল গ্রাজুয়েটরাই নিজেদের ইন্টার্নশিপটা নষ্ট করে ফেলে। আপনি কি তাদেরই একজন হতে চলেছেন? ইন্টার্নশিপ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সবথেকে ইম্পোর্টেন্ট সময়গুলোর একটা। এই ইন্টার্নশিপ পিরিয়ডটাই অনেকাংশে নির্ধারণ করে আপনি ভবিষ্যতে কেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠবেন। তাই এই সময়টা যদি আপনি হেলাফেলা করে নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সবার থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন। আজকের ভিডিওতে আমি ১২ সপ্তাহের একটি কমপ্লিট ইন্টার্নশিপ গাইডলাইন ক্যালেন্ডার শেয়ার করব, যেটি ফলো করলে আপনার ইন্টার্নশিপ হয়ে উঠবে ওয়েল প্ল্যান্ড অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড। আমি এইচ.এম. মাহমুদুল হাসান, কর্মরত আছি সেন্টিক ব্র্যান্ডসে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যেন এমন ইম্পর্টেন্ট ভিডিও মিস না করে ফেলেন। আর এই ভিডিওটি কমপ্লিট ইন্টার্নশিপ গাইডলাইন পার্ট 1 এর ডিরেক্ট সিকুয়েল, তাই ওই ভিডিওটি না দেখে থাকলে আগে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ইন্টার্নশিপ শুরু করার আগেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে চান। আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই একটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি বা গ্রুপ অফ কোম্পানিজে আপনি ইন্টার্নশিপ করবেন। কারণ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড হলে তাদের টেক্সটাইল এবং গার্মেন্টস দুই থাকে এবং এ ধরনের ইন্ডাস্ট্রিতে শেখার সুযোগ অনেকটাই বেশি। এরপরে আপনাকে লোকেশনটা অবশ্যই কনসিডার করতে হবে। আপনার লোকেশন যত কাছাকাছি হবে ততই ভালো, যাতে আপনি ম্যাক্সিমাম টাইম অ্যান্ড এফোর্ট ইন্ডাস্ট্রিতে দিতে পারেন। এবারে ১২ সপ্তাহের ইন্টার্নশিপ প্ল্যানের উইক 1 অ্যান্ড 2। উইক 1 অ্যান্ড 2 হলো ওরিয়েন্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং পিরিয়ড। সো এই সময়ের মধ্যে আপনার ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা সাল সম্পর্কে জানতে হবে, তাদের কি কি ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটির ক্যাপাসিটি সম্পর্কে আপনাকে সর্ববিস্তর ধারণা অর্জন করতে হবে, ইন্ডাস্ট্রি বা গ্রুপ অফ কোম্পানির অর্গানোগ্রাম কালেক্ট করতে হবে। এই সকল ইনফরমেশনগুলো কিন্তু অধিকাংশ গ্রুপ অফ কোম্পানি একটি পিপিটি আকারে রেখে থাকে, যাতে তারা বায়ারকে শোকেস করতে পারে। আপনি যদি এই পিপিটিটি কালেক্ট করতে পারেন, আপনার কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরে আপনাকে এসওপি সম্পর্কে জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা, এছাড়াও হেলথ অ্যান্ড হাইজিন, সেফটি ইত্যাদি সম্পর্কে ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে কম বেশি ধারণা অর্জন করতে হবে। এর পরবর্তীতে আপনাকে একজন মেন্টর বা সুপারভাইজার সিলেক্ট করতে হবে। এই মেন্টর বা সুপারভাইজার এইচআর ডিপার্টমেন্টের কেউ হতে পারে, আবার মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের কেউ হতে পারে। তবে আমি অবশ্যই সাজেস্ট করব মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে কাউকে মেন্টর বা সুপারভাইজার হিসেবে সিলেক্ট করুন, যার সঙ্গে আপনি আপনার ইন্টার্নশিপের কমপ্লিট এক্সপেকটেশন শেয়ার করবেন এবং সেই এক্সপেকটেশনকে রিয়েলিটিতে পরিণত করতে কি কি প্রসেস ফলো করতে হবে বা প্রতিদিন কি কি অবজারভেশন করা জরুরি, উনি আপনাকে আরো ইন ডিটেইলে গাইডলাইন দিবেন। উইক 3 টা আমরা পুরোই ব্যয় করব ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ। যেকোনো মেশিন দেখার আগে অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি যেন আগের দিন সেই মেশিন সম্পর্কে স্টাডি করে আসেন। সো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ আমরা কার্ডিং, কম্বিং, সিমপ্লেক্স, রিং ফ্রেম সবকিছুই অন বাই অন দেখব এবং প্রতিটা মেশিনে ঢোকার আগে ইয়ার্নের কি অবস্থা থাকে এবং প্রতিটা মেশিন থেকে বের হওয়ার পরে ইয়ার্ন ফরমেশনের কি অবস্থা থাকে, এর আপনি একটি সোয়াচ বোর্ডে স্যাম্পল কালেক্ট করতে পারেন, যা ভবিষ্যৎ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে এবং আপনি এটা অ্যাসাইনমেন্ট হিসেবেও করে ফেলতে পারেন। এছাড়াও ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আপনার কি কি কাউন্টের সুতা হয় সেগুলোর একটি স্যাম্পল আকারে কালেক্ট করে একটি সোয়াচ বোর্ডও আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে বানিয়ে ফেলতে পারেন। সো এরপরে উইক 4 অ্যান্ড 5 এই 2 সপ্তাহ আমরা ব্যয় করব ফ্যাব্রিক ফরমেশন অ্যান্ড বেসিক ফ্যাব্রিক ডিফেক্ট আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে। সো যদি নিটিং ইন্ডাস্ট্রি হয় তাহলে আপনাকে শুরুতে জানতে হবে নিডেল, সিঙ্কার, ক্যাম, সার্কুলার নিটিং মেশিন, ভিডিকিউ পুলি ইত্যাদি সম্পর্কে এবং কি কি ধরনের ফ্যাব্রিক তৈরি হচ্ছে সেগুলোর স্যাম্পল কালেক্ট করার চেষ্টা করবেন। আর যদি ওভেন ফ্যাব্রিক হয় তাহলে আপনাকে জানতে হবে বিভিন্ন ধরনের লুম সম্পর্কে। আপনাকে অবজার্ভ করতে হবে বিভিন্ন ধরনের লুম, কনভেনশনাল এবং পাওয়ার লুম উভয়ই। কনভেনশনাল লুমের ক্ষেত্রে যেমন ট্যাপেড লুম, হ্যান্ড লুম এগুলো যেমন আপনি অবজার্ভ করবেন, তেমনি একই সাথে পাওয়ার লুম যেমন র্যাপিয়ার হতে পারে, এয়ার জেট, ওয়াটার জেট কিংবা প্রজেক্টাইল আপনি ডবি অবজার্ভ করবেন, জ্যাকার্ড অবজার্ভ করবেন। এই ধরনের লুম অবজারভেশন এবং কি কি ধরনের ফ্যাব্রিক তৈরি হচ্ছে সে ধরনের লুম থেকে এগুলো সম্পর্কে আপনি প্রপার আন্ডারস্ট্যান্ডিং গ্যাদার করার চেষ্টা করবেন এবং বিভিন্ন ধরনের ফ্যাব্রিকের স্যাম্পল কালেক্ট করে একটি সোয়াচ বোর্ড বানাতে ভুলবেন না। এটি হবে আপনার এই ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট। বিভিন্ন ফ্যাব্রিক এবং উইভিং রিলেটেড আমাদের কিন্তু একটি শর্টসের প্লেলিস্ট আছে, লিংক উপরে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারেন। উইক 6 অ্যান্ড 7 এই 2 সপ্তাহ আমরা ব্যয় করব ডাইং এ। ডাইং এ 2 সপ্তাহ ব্যয় করার প্রধান কারণ হলো ডাইং এর টেম্পারেচারটি একটু বেশি, তাই একদিনে খুব বেশি পরিমাণ ইনফরমেশন কালেক্ট করা কিংবা খুব বেশি নলেজ গ্যাদার করা আসলেই দুরূহ হয়ে পড়ে। তাই আমরা এখানে কোয়ালিটিতে ফোকাস করব রাদার দেন কোয়ান্টিটি। ডাইং এ আপনাকে শুরুতেই জানতে হবে কি কি ধরনের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে। আপনাকে শুরুতেই প্রিট্রিটমেন্ট গুলো সম্পর্কে জেনে নিতে হবে, যেমন ওয়েটিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, ডিসাইজিং, ব্লিচিং ইত্যাদি সম্পর্কে আপনাকে যেমন জানতে হবে, তেমনি কি কি ধরনের ডাইজ ইউজ করা হয়, যেমন ডিরেক্ট ডাই, রিঅ্যাক্টিভ ডাই, পিগমেন্ট ডাই, এছাড়াও গার্মেন্টস ডাই
ইত্যাদি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কি ধরনের মেশিন ইউজ করা হয়ে থাকে এবং ডাইং এর বিভিন্ন রেসিপি সম্পর্কে, কত টেম্পারেচারে ডাইং করা হচ্ছে এগুলো সম্পর্কেও আপনাকে জানতে হবে। ডাইং এর পরবর্তীতে আপনাকে ডায়েট ফ্যাব্রিকের বিভিন্ন ধরনের টেস্টিং সম্পর্কে স্বল্পবিস্তর জ্ঞান অর্জন করতে হবে। যেমন কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু রাবিং, ড্রাই অ্যান্ড ওয়েট বোথ। ডাইং এর পরে আপনাকে ফ্যাব্রিকের ফিনিশিং সম্পর্কে জানতে হবে। যেমন স্ট্যান্ডার্ড মেশিনে কি ধরনের ফিনিশিং করা হয়ে থাকে কিংবা কম্প্যাক্টর বা বিভিন্ন ধরনের ফ্যাব্রিকের এডিশনাল ফিনিশিং যেমন অ্যান্টি মাইক্রোবিয়াল কিংবা পিচ ফিনিশ কিংবা ওয়াটারপ্রুফিং ফিনিশ। মানে আপনার ইন্ডাস্ট্রিতে যে ধরনের ফিনিশিং এর ফ্যাসিলিটি গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি স্বল্প বিস্তর জ্ঞান অর্জন করার চেষ্টা করতেই পারেন। উইক 8 আমরা স্পেন্ড করব ফ্যাব্রিক প্রিপারেশন অ্যান্ড কাটিং এ। তো ফ্যাব্রিক প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ফ্যাব্রিক রিল্যাক্সেশন সম্পর্কে স্বল্প বিস্তর জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কি ধরনের ফ্যাব্রিকের রিল্যাক্সেশন পিরিয়ড কেমন, কোন ফ্যাব্রিকের ক্ষেত্রে কত ঘন্টা রিল্যাক্স করা হয় এগুলো সম্পর্কে আমরা আইডিয়া অর্জন করব। এরপরে আমরা স্প্রেডিং দেখব এবং কাটিং দেখব। কাটিং এর ক্ষেত্রে কি কি মেশিন ইউজ করা হয়, ম্যানুয়ালি কাটিং করা হচ্ছে নাকি অটোমেটেড কাটিং মেশিন দিয়ে ইউজ করা হচ্ছে, নাকি স্প্রেডিং এর ক্ষেত্রে ম্যানুয়াল স্প্রেডিং নাকি অটোমেটিক স্প্রেডিং ইউজ করা হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা যাব ক্যাড ডিপার্টমেন্টে। ক্যাড ডিপার্টমেন্ট থেকে আমরা প্যাটার্ন মেকিং এর ক্ষেত্রে কি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় এবং কিভাবে মার্কার প্রিন্ট দেওয়া হচ্ছে। আমি এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব একটি কমপ্লিট গার্মেন্টস যেমন একটি টপ এবং একটি বটম তৈরি করতে কি কি ধরনের প্যাটার্ন রয়েছে। আপনি চাইলে কিন্তু যে কোনো প্যাটার্ন মাস্টারের কাছে বলতে পারেন যে আপনার ওয়েস্টেজ কিংবা আপনার স্টাইল কমপ্লিট হয়ে গেছে, এই ধরনের একটি প্যাটার্ন সেট আমাকে দিতে পারেন কিনা। সো আপনি যাতে প্রপারলি বুঝতে পারেন যে একটি গার্মেন্টসে আসলে কতগুলো প্যাটার্ন থাকে এবং কোনটি কিসের প্যাটার্ন কিন্তু প্যাটার্নের গায়ে লেখা থাকে। নবম সপ্তাহ আমরা ব্যয় করব সুইং এ। প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে কি কি ধরনের সুইং করা হয়ে থাকে, যেমন লক স্টিচ, চেইন স্টিচ, ওভারলক, এগুলো সম্পর্কে যেমন আমরা জানবো, তেমনি আমরা যে বিভিন্ন ধরনের সিম সম্পর্কে পড়ে এসেছি সেই বিভিন্ন ধরনের সিম কোনটা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে কিংবা ফিজিক্যালি গার্মেন্টস এর কোথায় কোন সিমটা ইউজ করা হচ্ছে সেগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অবজার্ভ করার চেষ্টা করব। সুইং এর যেহেতু টাইম পিরিয়ডটা খুব বেশি পাচ্ছেন না, তাই আপনাকে একদিন একটি টপ গার্মেন্টস এবং একদিন একটি বটম, সেটা হতে পারে লং প্যান্ট কিংবা শর্ট প্যান্ট, এর কমপ্লিট লাইন লেআউট সম্পর্কে জানতে হবে। সো আপনি যে কাজটি করবেন, লাইন লেআউটের সময় কি কি মেশিন ব্যবহার করা হচ্ছে তার একটি কমপ্লিট লিস্ট করে ফেলবেন। যেমন টোটাল কতগুলো মেশিন ইউজ করা হচ্ছে এবং কতগুলো মেশিনের কোন মেশিন কি সংখ্যক ব্যবহার করা হচ্ছে, কি কি অপারেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, তেমনি অপারেটরের পাশাপাশি কতজন হেল্পার রয়েছেন এবং গার্মেন্টসের এসএমভি কত হচ্ছে এ সম্পর্কে একটি লিস্ট আউট করে ফেলবেন, যা ভবিষ্যতে আপনার বেশ কাজে আসবে। বাসায় এসে আপনি কিন্তু এই লিস্টটি অবশ্যই এক্সেলে তুলে ফেলবেন এবং পাশাপাশি মেশিনের ছবিগুলোও অ্যাটাচ করে ফেলবেন যাতে আপনি ফিউচারে ভুলে না যান। বিভিন্ন সুইং মেশিন এবং তার অপারেশন সম্পর্কে আমাদের কিন্তু শর্ট ভিডিওর একটি প্লেলিস্ট রয়েছে, লিংক আই বাটনে দেওয়া আছে। দশম সপ্তাহ আমরা ব্যয় করব ওয়াশিং অ্যান্ড ফিনিশিং এ। যদি আপনার ডেনিম ইন্ডাস্ট্রি হয় সেক্ষেত্রে তো আপনাকে ওয়াশিং এ খুবই এফোর্ট দিতে হবে। আপনাকে জানতে হবে এনজাইম ওয়াশ, স্টোন এনজাইম ওয়াশ, কিভাবে ওয়াশ শেড চেক করছে, মেশিনে কত টেম্পারেচারে ওয়াশিং করা হচ্ছে, কি কি ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিউট্রাল করতে সোডিয়াম মেটাবাইসালফেট ইউজ করছে নাকি হাইপো ইউজ করছে, কি কি ধরনের টিন্টের কালার ব্যবহার করা হচ্ছে, কোন কোন টিন্টের কালার মিক্স করে নতুন কি ধরনের টিন্ট পাওয়া যাচ্ছে, কিংবা রেড কাটাতে গেলে কি ধরনের টিন্ট ইউজ করছে, ব্লু কাটাতে গেলে কি ধরনের টিন্ট ইউজ করছে, ইউলিশ করতে গেলে কি ধরনের টিন্ট ইউজ করছে, ভিনটেজ লুকের জন্য কি কালারের টিন্ট ইউজ করছে, এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু স্বল্প বিস্তর জ্ঞান অর্জন করতে হবে। একই সাথে যে কেমিক্যাল গুলো ইউজ করা হয় ওয়াশিং এর ক্ষেত্রে খুব বেশি সংখ্যক কেমিক্যাল ইউজ করা হয় না, হাতে গোনা কয়েকটি কেমিক্যাল ইউজ করা হয়, এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে। আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে অবশ্যই একটি গার্মেন্টস এর ওয়াশিং এর শুরু থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করবেন। সেটি হতে পারে স্টোন এনজাইম ওয়াশ, আবার হতে পারে অ্যাসিড ওয়াশও। আর অ্যাসিড ওয়াশের ক্ষেত্রে আমি বলবো একটু ইন ডিটেইলে বোঝার চেষ্টা করবেন অ্যাসিড ওয়াশ কিভাবে করা হচ্ছে, এটা কি টাওয়েল দিয়ে করা হচ্ছে নাকি রাবার বল নাকি ককশিট, কি পরিমাণ ডোজিং এ করা হচ্ছে, কত টাইমিং এ করা হচ্ছে, বিফোর ওয়াশ আফটার ওয়াশে কতটা চেঞ্জ আসছে, এগুলো আপনি যথাসম্ভব অবজার্ভ করার চেষ্টা করবেন। আর যদি আপনার ডেনিম ইন্ডাস্ট্রি না হয় তারপরেও আপনার কি কি ধরনের ওয়াশ সেখানে করা হচ্ছে কিংবা ডিপ ডাই কিংবা টাই ডাই কিংবা অন্য কোনো ধরনের ওয়াশিং কিংবা ডাইং করা হচ্ছে কিনা কিংবা ওভার ডাইং করা হচ্ছে কিনা এগুলোও কিন্তু আপনি অবজার্ভ করার চেষ্টা করবেন। উইক 11 এবং 12 এই 2 সপ্তাহ আমরা ব্যয় করব মার্চেন্ডাইজিং এ।
যদি আপনার কাছে আরো এডিশনাল সময় থেকে থাকে তাহলে আপনি কিন্তু মার্চেন্ডাইজিং এ অ্যাড করে নিতে পারেন। শুরুতেই আপনাকে জানতে হবে স্যাম্পল অ্যাপ্রুভালের কমপ্লিট প্রসেস ফ্লোচার্ট সম্পর্কে। মানে একদম প্রোটো স্যাম্পল থেকে শুরু করে পিপি স্যাম্পল পর্যন্ত কি কি স্যাম্পলিং প্রসেস আছে সবগুলোই কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে বায়ার কমিউনিকেশন কিভাবে করছে, কিভাবে একটি মেইল মার্চেন্ডাইজার ড্রাফট করছে এগুলো সম্পর্কে। একই সাথে আপনাকে কিন্তু ট্রিম লিস্ট সম্পর্কে জানতে হবে। একটি গার্মেন্টস কি কি ধরনের ট্রিমস আছে, কোনগুলো লোকাল ট্রিমস, কোনগুলো ফরেন ট্রিমস এবং বিভিন্ন ফ্যাব্রিকের প্রাইস সম্পর্কে স্বল্প বিস্তর ধারণা, বিভিন্ন ট্রিমস এর প্রাইস সম্পর্কে স্বল্প বিস্তর ধারণা অর্জন করবেন। আর অনেক ইন্ডাস্ট্রিতে দেখা যায় মার্চেন্ডাইজিং এ বেশ লোড থাকে, মার্চেন্ডাইজিং থেকেই হয়তোবা বলবে কিছু ট্রিম কার্ড করে দেওয়ার জন্য। আপনি কিন্তু এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের যে সুযোগটা এটা কখনোই হাতছাড়া করবেন না। নিজে কয়েকটি ট্রিম কার্ড করলে আপনার কিন্তু কনফিডেন্স যেমন বুস্ট আপ হবে, তেমনি ট্রিমস সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আপনার আরো ইনরিচ হবে। পরে আপনার হাতে সময় থাকলে আপনি কস্টিং সেটে দেওয়ার চেষ্টা করবেন। কস্টিং এর বমের মধ্যে কি কি ইনক্লুডেড থাকে, বমের টোটাল কস্ট এফওবির কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে, তারপরে আপনি সিএম সম্পর্কে জানবেন, এসএমবি থেকে সিএম ক্যালকুলেট কিভাবে করা হয়ে থাকে কিংবা ওই ইন্ডাস্ট্রির পার মিনিট ভ্যালু কেমন এই সম্পর্কে আপনারা জানবেন। একটি লাইনের ক্ষেত্রে কস্টিং এ কি ধরনের কস্ট কনসিডার করা হয়, ওয়াশ প্রাইসটা কি ধরনের কনসিডার করা হয়, কিংবা প্রসেস ওয়াইজ যদি কোনো চার্ট থাকে যে এই প্রসেসের জন্য এত সেন্ট করে এরকম এভাবে যদি ওয়াশ প্রাইস ক্যালকুলেট করার কোনো প্রসেস ওই ইন্ডাস্ট্রিতে থেকে থাকে এ সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। আর সবশেষে যে কাজটি আপনি করতে পারেন, একটি কস্ট শিটের ফরম্যাট আপনি চেয়ে দেখতে পারেন। যদি সিনিয়র আপনাকে সেটি দেয় তাহলে আপনি সেই ফরম্যাটে তাদের রানিং কোনো স্টাইলের কস্টিংটিও আপনি নিয়ে নিবেন এবং সেটিকে নতুন করে রিক্রিয়েট করার চেষ্টা করবেন। এর ফলে আপনার যে জিনিসটা হবে, বিভিন্ন কস্টিং পয়েন্ট যেমন ফরেন ট্রিমস এর ক্ষেত্রে কত পার্সেন্ট এডিশনাল ধরছে, ব্যাংকিং চার্জ কেমন ধরছে, ওয়াশের ক্ষেত্রে প্রাইস কেমন আসছে এসব সম্পর্কে যেমন আপনি আইডিয়া পাবেন, তেমনি কস্টিং করার যে একটি বেসিক কনফিডেন্স এটিও কিন্তু আপনার কিছু অংশে হলেও বৃদ্ধি পাবে। সবশেষে একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ইন্টার্নশিপের পিরিয়ডে আপনি শেখার যতটা অপরচুনিটি পাবেন, আপনার ক্যারিয়ার একবার শুরু হয়ে গেলে আপনি কিন্তু চাইলেও আর এত কিছু শিখতে পারবেন না। এই ইন্টার্নশিপের পিরিয়ডটায় আপনি জানার চেষ্টা করুন। একই সাথে সেই জানাটা যেন আপনার মাথায় থাকে কিংবা আপনি নলেজটা যেন ধরে রাখতে পারেন, সেজন্য এক্সেল এবং ওয়ার্ডে কানেক্ট করে রাখার চেষ্টা করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।